গুড ইভিনিং। আজকে আমরা জেনারেল নলেজের ওপর আরেকটি ক্লাস করব। আগের দিনও একটা ক্লাস করেছিলাম। ডাব্লিউবিসিএস প্রিলি তো আছেই, মেন পরীক্ষায় 100 মার্কসের একটা জেনারেল নলেজের পেপার থাকে। এটা এমন একটা পেপার, এখানে মিনিমাম যেরকম কোশ্চেন আসছে তাতে 75% অবশ্যই অ্যান্সার করা যায়। তার জন্য আমাদের কিভাবে পড়তে হবে, কোন কোন বিষয় পড়ব, কি স্ট্র্যাটেজি থাকবে, কিভাবে মনে রাখবো, এই সব নিয়ে আলোচনা। অবশ্যই আমি সেপারেট ক্লাসে স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। আজকে ঠিক একটা জিকের কোশ্চেন নিয়ে আলোচনা। সেখানে আমি বলেছি যে জিকের পেপারে ফিজিক্স, বায়োলজি থেকে শুরু করে হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, ট্র্যাডিশনাল জিকে, কোথায় কোন নৃত্য, হাবি জাবি সব কিছু আসতে পারে। তো সেই নিয়েই জাস্ট আমরা আলোচনায় ঢুকবো। একটা ছোট্ট ক্লাস। অবশ্যই ক্লাস ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে কোন সাবজেক্টের ওপর, বিষয়ের ওপর ক্লাস আপনারা চাইছেন। অবশ্যই আমি প্রত্যেক সাবজেক্টই কভার করব। শুরু করি। আজকে ফিজিক্সের ছোট্ট একটা বিষয় নিয়ে শুরু করি, যেটা হচ্ছে আর্কিমিডিস প্রিন্সিপাল বা আর্কিমিডিসের সূত্র। কি বলছে আর্কিমিডিস প্রিন্সিপাল? খুব সিম্পল ভাষাতেই আমি বলবো, গুরুগম্ভীর ভাষায় যাব না। কোনো বস্তুকে যদি তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হয়, তাহলে ওই বস্তুর ওজন আপাত হ্রাস পায় এবং ওই হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সাথে সমান হয়। এইখান থেকেই কোশ্চেনটা আসে যে ওই যে বস্তু কর্তৃক অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের কিসের সাথে সমান হয়? ওজন, আয়তন, আরও দুটো অপশান দিয়ে দিতে পারে। বস্তু কর্তৃক অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সাথে সমান হয়, ওয়েট, ডাব্লু, মনে থাকে যেন। তো আর্কিমিডিস ল থেকে এই প্রশ্ন আসে এবং আরও দু তিনটে কোশ্চেন আসে যে কোনো ধাতুর মধ্যে সেটি কি নিখাত নাকি অন্য কোনো ধাতু খাত হিসাবে মেশানো আছে, সেটা কোন সূত্র থেকে বোঝা যেতে পারে? আর্কিমিডিস প্রিন্সিপাল বা আর্কিমিডিস প্রিন্সিপাল ইউজ করে বা আর্কিমিডিসের সূত্র ইউজ করে, ব্যবহার করে আমরা বলতে পারি সেটা নিখাত না খাত মেশানো। কোনো একটি বস্তু সেটা নিরেট না ফাঁপা, সেটা বোঝার জন্য কোন সূত্র ব্যবহার করা হয়ে থাকে? অবশ্যই আর্কিমিডিসের সূত্র বা আর্কিমিডিস প্রিন্সিপাল ব্যবহার করা হয়ে থাকে। এই ধরনের কোশ্চেন আসে, মনে রাখতে হবে। আর্কিমিডিস প্রিন্সিপাল থেকে অবশ্যই প্লবতার একটা ধারণা আমরা পাই, প্লবতা বা বুয়েন্সি। এইবার আমি এখান থেকে ছোট্ট করে যদি বলে দিই যে বস্তু কর্তৃক অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজন যদি বস্তুর ওজনের থেকে বেশি হয় তাহলে বস্তুটি ভাসবে, সমান হলে মধ্যবর্তী জায়গায় ভাসবে। এবং যদি বস্তু কর্তৃক অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজন বস্তুর যে ওজন নিমজ্জিত হয়েছে তার থেকে যদি কম হয় তাহলে বস্তুটি ডুবে যাবে। এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। একটু যেটুকু বললাম সেটুকু মাথায় ঢুকিয়ে নিলে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার অবশ্যই করা যাবে। ভেরি ইম্পর্ট্যান্ট পোর্শন। আমি চলে আসি, আর্কিমিডিস কোথাকার ব্যক্তি ছিলেন? গ্রিস। গ্রিসের রাজধানী কি? এথেন্স। গ্রিস এবং এথেন্স এই দুটোই জায়গার নাম শুনলেই আমাদের কি মনে আসে? 1896 প্রথম সামার অলিম্পিক্স এথেন্সে, গ্রিসের এথেন্সে হয়েছিল। কত সাল? 1896। প্রথম উইন্টার অলিম্পিক্স 1924 ফ্রান্সের ক্যামোনিক্স। এগুলো কিন্তু মনে রাখতে হবে, প্রায় কোশ্চেনে আসে। সামার অলিম্পিক্স, উইন্টার অলিম্পিক্স। এখন বিষয় হচ্ছে যে এই অলিম্পিক্স ইজ অর্গানাইজড বাই, কোন অর্গানাইজেশন অর্গানাইজ করে? ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। ইট ওয়াজ ফাউন্ডেড ইন দি ইয়ার 1894 বা 1894। ভেরি ইম্পর্টেন্ট। 1894 সালে আইওসি প্রতিষ্ঠা, হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের লুসেন। কে প্রতিষ্ঠা করেছিলেন? না, পিয়েরি ডি কুবারতিন। পিয়েরি ডি কুবারতিন, ফ্রান্সের প্যারিসের বাসিন্দা পিয়েরি ডি কুবারতিন। অলিম্পিকের আমরা জানি একটি মোটো আছে, যে মোটোটাকে বলা হয় সাইটাস আল্টিয়াস ফর্টিয়াস। সাইটাস আল্টিয়াস ফর্টিয়াস এটা ল্যাটিন ফ্রেজ, যার মানে ফাস্টার, হায়ার, স্ট্রঙ্গার। এবং এর যে ফ্ল্যাগ আমরা দেখি যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে 5টি কালারের রিং আছে। প্রায় পরীক্ষায় এই প্রশ্নগুলো দেখা যায় যে কোন কালারের রিং কোন মহাদেশকে সিগনিফাই করছে। যেমন ব্লু রিং ইউরোপকে সিগনিফাই করে, ইয়েলো রিং এশিয়াকে সিগনিফাই করে, ব্ল্যাক রিং আফ্রিকাকে সিগনিফাই করে, গ্রিন রিং অস্ট্রেলিয়া এবং ওশিয়ানিয়াকে সিগনিফাই করে, এবং রেড রিং আমেরিকাজ এদেরকে সিগনিফাই করে। তাহলে এখান থেকেও অনেক কটা প্রশ্ন চলে এলো, উত্তর চলে এলো। খুব ভালো করে মনে রাখতে হবে, এগুলো থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন আসে। এখন আমি যদি 2 মিনিটের মধ্যে
বা তারও কম সময়ে ভারতে অলিম্পিকে ভারতের হিস্ট্রি যদি একটু চোখ বুলিয়ে নিই, এখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা থাকে। ভারত স্বাধীনতার আগে প্রথম ভারতকে রিপ্রেজেন্ট করেছিলেন সামার অলিম্পিক্সে 1900 সালে, যেটা প্যারিসে হয়েছিল 1900 সালে সামার অলিম্পিক্সে, নরম্যান গিলবার্ট প্রিচার্ড, এই ব্রিটিশ ইন্ডিয়ান, তিনি অ্যাথলিট ছিলেন এবং 2টি সিলভার মেডেল জিতেছিলেন। স্বাধীনতার পরে 1952 সাল ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি, রাজধানী ক্যাপিটাল একটা প্রশ্ন চলে এলো, ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে সামার অলিম্পিক্স অনুষ্ঠিত হয়েছিল এবং কেডি যাদব স্বাধীন ভারতের প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে গিয়ে পদক পান, তিনি ব্রোঞ্জ পদক পেয়েছিলেন রেসলিংয়ে। এরপরে স্বাধীনতার আগে এবং পরে মিলিয়ে ভারতের জাতীয় হকি টিম 8বার সোনা পায়। কোন কোন বছর? 1928, 1932, 1936, 1948, 1952, 1956, 1964 এবং 1980। তাহলে প্রথম ভারতীয় হকি দল সোনা পায় 1928, শেষ সোনা পায় মস্কোতে হয়েছিল অলিম্পিক 1980। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, মনে রাখা দরকার। এবং এরপরে ইন্ডিভিজুয়ালি কোনো ভারতীয় সোনা যদি পেয়ে থাকে কোন অলিম্পিকে? 2008 সালে বেইজিং অলিম্পিক অভিনব বিন্দ্রা শুটিংয়ে, রাইফেল শুটিংয়ে তিনি সোনা পেয়েছিলেন। তো এই বিষয়গুলো মনে রাখতে হবে। অনেক কটা খুচরো খুচরো বিষয় আলোচনা হয়ে গেল। এরপরই আমরা চলে আসছি অলিম্পিক্স নিয়ে কথা হচ্ছিল, অলিম্পিক্স নিয়ে আলোচনা হচ্ছিল। আইওসির প্রতিষ্ঠাতা পিয়ের ডি কুবার্তিন। পিয়ের ডি কুবার্তিন কোথাকার বাসিন্দা? প্যারিস, ফ্রান্সের রাজধানী প্যারিস। আবার ক্যাপিটাল একটা চলে এলো, ফ্রান্সের রাজধানী প্যারিস। প্যারিস কোন নদীর তীরে? সেইন। প্রায় কোশ্চেন আসে জেনারেল নলেজে, কোন নদীর তীরে? সেইন। প্যারিস নাম শুনলে আমরা আইফেল টাওয়ারের নাম মনে আসে সবসময়। আইফেল টাওয়ার, হু ওয়াজ দি ফাউন্ডার বা হু ডিজাইন দি আইফেল টাওয়ার? গুস্তেভ আইফেল নামে এক ইঞ্জিনিয়ার, গুস্তেভ আইফেল। তার নাম অনুসারে আইফেল টাওয়ারের নামকরণ হয়, গুস্তেভ আইফেলের নাম অনুসারে। ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশনস দিজ আর, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখুন, এগুলো যে কোনো পরীক্ষায় আসতে পারে। আইফেল টাওয়ারের ডিজাইনার, এটা 2012 সালের WBCS মেন এক্সামে এসেছিল, এরকম প্রশ্ন কিন্তু আসতেই পারে। তো এরপরে আমরা চলে যাই, আইফেল টাওয়ার ইরেক্টেড হয়েছিল কত সালে, অর্থাৎ কত সালে ওটাকে উন্মোচন করা হচ্ছে বা উদ্বোধন করা হচ্ছে বলতে পারি? 1889। 1889 ভারতের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ। ভারতের প্রথম প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু 1889 14ই নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন। 14ই নভেম্বরকে তাঁর জন্মদিনকে উপলক্ষ করেই আমরা চিলড্রেন্স ডে বা শিশু দিবস পালন করে থাকি। 1889 সাল, আরও একটি ইম্পর্ট্যান্ট ইভেন্ট রয়েছে 1889 সালে, সেটা আসামের ডিগবয়ে প্রথম কুয়ো খুঁড়ে তেল উত্থাপন করা হয় এই 1889 সালে। এই জন্য সালটি কিন্তু ভারতের ইতিহাসে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি চলে যাই জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রাইম মিনিস্টার, তার সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে, আমরা আগে আলোচনা করেছি। 1940-এর 13ই ডিসেম্বর অবজেক্টিভ রেজলিউশন তিনি বলেছিলেন, সেটাই পরবর্তীকালে ভারতীয় সংবিধানের প্রিয়াম্বেল বা প্রস্তাবনা হচ্ছে। 1929 লাহোর সেশন, তার প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহরু। এছাড়াও আরও অনেক ঘটনা তাকে জড়িয়ে রয়েছে। তার লেখা ইম্পর্ট্যান্ট যে বুকসগুলো প্রায় পরীক্ষায় আসে, সেগুলো একটু যদি মনে করে নেওয়া যায়: ডিসকভারি অফ ইন্ডিয়া, দ্য গ্লিমসেস অফ দি ওয়ার্ল্ড হিস্ট্রি, টুয়ার্ড ফ্রিডম, এই তিনটে বই ভেরি ইম্পর্ট্যান্ট। ডিসকভারি অফ ইন্ডিয়া তিনি আহমেদনগর ফোর্ট জেলে থাকা অবস্থায় লিখেছিলেন। 1942 থেকে 46 অবধি যখন জেলে ছিলেন, সেই সময়ের মধ্যে তিনি ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটি লেখেন। এইবার আমি আবার চলে যাই ঠিক আমার ইয়েতে, আসাম, যেখানে বলছিলাম আসাম ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আসামের আগে আর একটা জায়গায় চলে আসি। অলিম্পিক্স যখন আমরা পড়ছিলাম তখন এই যে বিভিন্ন বছর, যেমন 2016, এর আগে অলিম্পিক্স হয়েছিল, অলিম্পিক্স হয় 4 বছর অন্তর। 2016-তে অলিম্পিক হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনেরোতে। 2020-তে অলিম্পিক হওয়ার কথা ছিল জাপানের রাজধানী টোকিওতে, কিন্তু কোভিড-19 প্যান্ডেমিকের জন্য এটি আপাতত স্থগিত। টোকিও যদি বলে, টোকিও কোন দ্বীপে অবস্থিত? হোংসু দ্বীপে অবস্থিত। হোংসু আইল্যান্ড ইজ দ্য সেকেন্ড মোস্ট পপুলাস আইল্যান্ড আফটার ইন্দোনেশিয়াস জাভা। জাভা হচ্ছে সবথেকে পপুলাস, এবং সেকেন্ড পপুলাস হচ্ছে হোংসু। হোংসু দ্বীপের মধ্যেই টোকিও রয়েছে, টোকিও অবস্থিত।
এইবার ওই যে জাভা বললাম, ইন্দোনেশিয়া বললাম, ইন্দোনেশিয়ার রাজধানী কি? জাকার্তা। জাকার্তার পূর্ব নাম কী ছিল? বাতাভিয়া। এরকম প্রায়ই প্রশ্ন আসে, যেমন সাউদার্ন রোডেশিয়া বা দক্ষিণ রোডেশিয়া, এইটার বর্তমান নাম জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের পূর্ব নাম কী ছিল? সাউদার্ন রোডেশিয়া। নর্দার্ন রোডেশিয়ার পূর্ব নাম জ্যাম্বিয়া। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স দিজ আর। তো সেরকমই ঠিক ইন্দোনেশিয়ার আগে রাজধানী হচ্ছে জাকার্তা, জাকার্তার আগের নাম ছিল বাটাভিয়া। এই ধরনের কোশ্চেনও আসে, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আমি আবার চলে গেলাম আসাম, ডিগবয়। আসামের নাচের কথা মনে পড়ছে, বিহু, তাই তো? বিহু কোথাকার ড্যান্স? সাত্রিয়া, সাত্রিয়া কোথাকার ড্যান্স? সাত্রিয়া ওয়ান অফ দি ক্লাসিক্যাল ড্যান্সেস অফ ইন্ডিয়া। সাত্রিয়া আসামের একটি ডান্স। বিহু হচ্ছে একটি ফক ড্যান্স অফ আসাম। ভেরি ইম্পর্ট্যান্ট, বিহু 3 রকমের হয়, রঙ্গালী বিহু, কঙ্গালী বিহু এবং ভোগালী বিহু। রঙ্গালী বিহু হয় ঠিক ওই 14-15 এপ্রিল, যে সময়টা বাঙালিদের পয়লা বৈশাখ থাকে সেই সময়। আর অক্টোবর মাসে হয় কঙ্গালী বিহু। কঙ্গালী বিহুকে বলা হয় কাট্টি বিহুও বলা হয়। এবং ভোগালী বিহু, ভোগালী বিহুকে মাঘ বিহুও বলা হয়। সেটা হয় ওই ডিসেম্বর নাগাদ। তাহলে একটা হলো এপ্রিলে, একটা হলো অক্টোবর নাগাদ, একটা হচ্ছে ডিসেম্বরে। এই সময়টা মনে রাখা 3টে বিহুর। তো বিহুর মতো এরকম আরও অনেক ক্লাসিক্যাল ডান্স রয়েছে, যেমন ওজাপুলি। ওজাপুলি ইজ অলসো এ ক্লাসিক্যাল ডান্স অফ আসাম। আজকে আলোচনা এই পর্যন্তই থাকলো। আমরা ক্লাসিক্যাল ডান্স থেকে শুরু করে হেডকোয়ার্টার্স, কোন নদীর তীরে অবস্থিত, আর্কিমিডিস প্রিন্সিপাল, অনেক কিছু আলোচনা হয়েছে। এরকমই আমরা ক্লাস আরও ইন ফিউচারে অনেক করব। ক্লাস ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অন্যান্য কী ক্লাস চাইছেন সেটাও জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। থ্যাংক ইউ, ভালো থাকুন।